হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিধুদার কোচিং সেন্টার। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, তাদের জন্য আজকের এই ক্লাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকে আমরা 2025 সালে 27শে নভেম্বর রেলওয়ে গ্রুপ ডির যে দ্বিতীয় শিফটে এক্সাম হয়েছিল তার বিভিন্ন যে রিজনিং এর কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আলোচনা করছি। আমি তোমাদের জয়িতা ম্যাম। এর আগে আমাদের এই 2025 সালের এর আগে যে শিফট হয়েছিল তার টোটাল 4টি ক্লাস আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা এই 2025-এর 27শে নভেম্বরের দ্বিতীয় শিফটের বাদবাকি আরো যে 10টা কোশ্চেন সেগুলো আজকে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। দেখো আজকে প্রথম প্রশ্নে বলা আছে দেব তার ক্লাসে প্রথম দিক থেকে দশম এবং শেষ দিক থেকে 31তম স্থান অধিকার করেছে। তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? দেখো এই যে কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, এর আগে আমরা যে 4টি ক্লাস করছি সেখানে আমরা এরকম আরো অনেক কোশ্চেন পেয়েছি। তো এখানে ওই যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, দেখো বলেছে যে দেব তার ক্লাসে প্রথম দিক থেকে দশম। তাহলে এরকম একটা সারি আমরা ছবি এঁকে নেব। এবার কোনো একটা জায়গাতে আমরা ফিক্স করে নেব যে দেব এই জায়গাতে প্রথম থেকে কততম স্থানে? দশম স্থানে। এবং শেষ থেকে কততম স্থানে বলা হয়েছে? 31 বা 31তম স্থানে। তাহলে এই সারিতে মোট কতজন আছে দেখে নাও। আমরা এটাকে সরাসরি বের করতে পারি। 31 এবং 10 এই দুটোকে যোগ করে হয়ে গেল 41, তার থেকে 1 মাইনাস করে আমাদের হয়ে যাবে 40। এটাই আমাদের অ্যান্সার। তার মানে একটা সারির যে কোনো একটা পয়েন্টের, যে কোনো একটা বিন্দু বা পয়েন্টেতে আমরা যদি ডান দিক এবং বাঁ দিক উভয় দিক থেকে আমরা যদি তার মান বের করতে পারি, তাহলে জাস্ট সেই দুটোকে যোগ করে দিয়ে 1 মাইনাস করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্নের উত্তর কি হয়ে গেল? অপশন ডি 40। নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 12। এখানে বলা হয়েছে বি, সি, ডি, আই, জে, কে এবং এল 7 জন টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। টোটাল কতজন? 7 জন। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে কেন্দ্রের দিকে মুখ করা। ঠিক আছে, তাহলে আমরা 7 জন একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের লাইন টেনে নিই। আচ্ছা, এবার এখানে বলা হয়েছে যে সবাই কোন দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে। তার মানে সবার মুখ এইভাবে ভেতরের দিকেই আছে। আমাদের এখানে যখন কেন্দ্রের দিকে মুখ করে থাকার কথা বলবে, তখন আমরা প্রথম ব্যক্তিকে নিচে বসাবো। তোমরা যেখানে খুশি বসাতে পারো, কিন্তু যদি নিচে বসানো আরেকটা সুবিধা হবে। তার কারণ কি? যদি আমি প্রথম ব্যক্তিকে এরকম জায়গাটায় বসাই, তাহলে এখানকার ডান দিক আমার ডান দিক, এখানকার বাঁ দিক আমার বাঁ দিক, তাহলে ডান দিক বাঁ দিক বুঝতে সুবিধা, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই। প্রথমে এখানে কি বলা হয়েছে দেখে নাও। জে এর ডান দিকে, জে এর ডান দিকে চতুর্থ স্থানে আই বসে আছে। তাহলে প্রথমে আমরা কাকে বসাবো? জে কে বসাবো। জে ডান দিক কোনটা? এটা চতুর্থ স্থান। 1 2 3 4 চতুর্থ স্থানে কে বসে আছে? আই বসে আছে। এটা কিন্তু আই। ঠিক আছে। বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং সি এর মাঝে মাত্র 2 জন বসে আছে। এটা দেখে নাও, এখানে তো বি এবং সি কোনোটা কিছু বলেনি। তাহলে এটাকে যদি আমরা আলাদা করে বসাই, বলেছে বি এর বাম দিক থেকে গণনা করলে বি এবং সি এর মাঝে কতজন আছে? 2 জন আছে। তারপরের লাইনে বলা হয়েছে বি বসে আছে কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে। তাহলে এমন একটা জায়গায় কে কে বসাবো যাদের মাঝখানেও কিন্তু 2 জন বসে থাকবে, কে এবং ডি। তার কারণ দেখো বলছে ডি বসে আছে কে এর বাম দিক থেকে তৃতীয় স্থান। তাহলে এটা কে এর বাম দিকে দেখো 1 2 3, দ্বিতীয় স্থানে কে বসে আছে? ডি বসে আছে। এরপরে বলেছে এল বসে আছে কে এবং সি
এল বসে আছে কে এবং সি দুজনেরই ঠিক পাশে, তাহলে এল কে এমন জায়গায় বসাতে হবে যার পাশে কি আছে, এল এ কোনো এক পাশে সি থাকবে এবং কোনো এক পাশে কে থাকবে, মানে এই তিনটে পাশাপাশি থাকবে। তাহলে এবার আমরা দেখে নিই। দেখো বলা হয়েছে বি এর বাঁদিকে সি, যদি আমরা বি এর বাঁদিকে বলা হয়েছে সি কে বসাতে হবে, তাই না, এবং সি এবং এল। আচ্ছা যদি আমরা এখানে বি কে বসাই, তাহলে দেখো এটা ডান দিকে, এটা বাঁ দিকে, এটা তাহলে বি এর বাঁদিক 1 2, দুজন স্থান বাদ দিলে সি এখানে চলে আসবে, তাই তো। তাহলে তো এখানে সি আর কে এর মাঝখানে এল হবে না, তাহলে এখানে বসানো যাবে না এটাকে। আচ্ছা যদি আমরা বি কে এখানে বসাই, তাহলে বি এর বাঁদিক থেকে দেখো 1 2 দুটো বাদ দিলে আমরা এখানে সি কে বসাতে পারি, বোঝা গেল। আচ্ছা এরপরে বলেছে কে এর বাঁদিকে ডি বসবে, তাই তো, কে, এবং এখানে কে এবং সি এর মাঝখানে এল, তাহলে আমরা কে কে এখানে বসাতে পারি। তাহলে কে এর বাঁদিকে 1 2 দুটো বাদ দিয়ে এখানে ডি কে বসাই, তাহলে এল এখানে, তাহলে আমাদের সমস্ত ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়ে গেল যে এল বসে আছে সি এবং কে এর মাঝখানে, কে এর বাঁদিকে 3 নম্বরে ডি বসে আছে, আর বি আর সি এর, বি এর বাঁদিক থেকে গণনা করলে বি আর সি এর মাঝখানে দুজন বসে আছে। ওকে, এবার কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, সি এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর মাঝখানে, আচ্ছা এল এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর মাঝখানে, এল এর বাম দিক, এটা এল, এল এর বাম দিক থেকে গণনা করলে আই এবং এল এর, তাহলে 1 2 3 4, তাই তো, এখানে আছে আই এখানে আছে এল, তাহলে এল এর বাঁ দিক থেকে যদি গণনা করি এল আর আই এর মাঝখানে কতজন, 1 2 3 4, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি, অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন নাম্বার 13 বলা হয়েছে জুজুবাবু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 5 কিমি গাড়ি চালায়। এটাতে কি হয়েছে, দিক নির্ণয় থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এবং এখানে আমাদের ভাবতে হবে কি, আমি এর আগে বিভিন্ন ক্লাসে আরো অনেকবার করে বলেছি, কোনো একটা যখন আমরা দিক নির্ণয় করছি তখন কি করব, আমরা ওপরের দিকে সবসময় উত্তর দিক ধরে নেব, আর নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাঁ দিকে পশ্চিম। ওকে, আর যখন নির্দিষ্ট করে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছে এটা যদি বলা না থাকে, তাহলে বাঁকগুলো কি হবে, 90 ডিগ্রি করে ধরে নিতে হবে, এবং আঁকাটা এমন জায়গা থেকে শুরু করতে হবে যাতে কিনা আমরা তার চারিদিকটাতে একটা বড় জায়গা পাই ঘোরার জন্য, যেদিকে ঘুরে যেতে বলবো আমরা ঘুরতে পারবো। তাহলে দেখো এখানে বলে যে জুজুবাবু এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে আমরা মনে করলাম এরকম একটা জায়গা যেখানে এখান থেকে জুজুবাবু যাত্রা শুরু করেছে। বলা হয়েছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 5 কিমি গাড়ি চালায়, পূর্ব দিকে 5 কিমি। দেখো এখানে আমরা 5 কিমি 5 সেন্টিমিটার এরকম যা কিছু 5 ইঞ্চি যা কিছু মাপ বলুক না কেন, আমরা তো স্কেল ধরে করছি না, একটুখানি চোখের আন্দাজে নজর রাখতে হবে যে 5 যেটুকুনি আঁকলাম, আমরা যদি 10 বলে তার মানে তার ডবল দাগ টানতে হবে, নির্দিষ্ট একদম অ্যাকুরেট মাপ হতে হবে এরকম নয়, একটু চেষ্টা করতে হবে যে বড়টাকে বড় করে দেখানো, ছোটটাকে একটু ছোট করে দেখানো। আচ্ছা এরপরে বলেছে তারপর সে ডান দিকে বাঁক নেয় 14 কিমি গাড়ি চালায়, তাহলে পূর্ব দিকের ডান দিক কোনটা হয়ে যাবে, নিচের দিকে, কত কিমি গাড়ি চালিয়েছে, 14 কিমি, তাহলে 5-এর থেকে অবশ্যই 14 দাগটা কি লম্বা হবে, 14 কিমি গাড়ি চালায়। আবার ডান দিকে বাঁক নেয় এবং 16 কিমি গাড়ি চালায়। দেখো দক্ষিণ দিকে আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমার ডান দিক কোনটা, এটা, আর বাঁ দিক এটা, কিন্তু এ কোন দিকে যাচ্ছে, এই যাচ্ছে দক্ষিণ দিকে, তাই না, দক্ষিণ দিকে গেলে তাহলে ডান দিক কোনটা যাবে, এটা হয়ে যাবে। তাহলে এখানে কি বলবো আমরা, দেখো এখান থেকে দক্ষিণ দিক থেকে কোথায় যাবে, ডান দিকে যাবে 16 কিলোমিটার। দেখো 14 আমি এঁকেছি এখান থেকে এই পর্যন্ত, তাহলে 16 কি আরো অনেকটা বড় হয়ে যাবে না, এরকম হয়ে যাবে 16 কিলোমিটার, একটু বেশি বড় হয়ে গেল। ওকে 16 কিলোমিটার। আচ্ছা এরপরে বলা হয়েছে কি তারপর সে ডান দিকে বাঁক নিয়ে 16 কিমি গাড়ি চালায়, আবার এখান থেকেও কিন্তু ডান দিকে বাঁক নিয়েছে এবং কতটা গেছে 16 কিমি। দেখো এখান থেকে এটা কত ছিল 14, তাহলে 16 কিমি এর থেকে আরো 2 ওপরে উঠে যাবে না, এই হয়ে গেল 16 কিমি, ঠিক আছে। আচ্ছা এরপরে বলেছে সে শেষবারের মতো ডান দিকে বাঁক নেয় 11 কিমি গাড়ি চালায়,
তাহলে শেষবারের মতো এখান থেকে কোন দিকে বাঁক নেবে, ডান দিকে। কতটা যাবে, 11 কিলোমিটার। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্স কতটা ছিল, 16 কিলোমিটার। আচ্ছা এখান থেকে এই পর্যন্ত কতটা ছিল, 5 কিলোমিটার। 16 থেকে 5 বাদ দিলে কত পড়ে থাকে, 11। আমাদের কিন্তু এখানে দেখো সেই 11 কিলোমিটারের কথাই বলা হয়েছে। তার মানে এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এর সোজাসুজি এসে দাঁড়াবে না, এই পর্যন্ত হয়ে যাবে 11 কিলোমিটার। বুঝতে পেরেছো এটুকু? আচ্ছা এবার কোশ্চেন দেখো কি চেয়েছে আমাদের, আবার এ বিন্দুতে পৌঁছে। আচ্ছা 11 কিলোমিটার এসে কোথায় দাঁড়িয়েছে, এই যে বিন্দুটার নাম দিয়েছে কি, পি বিন্দু। বলেছে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য, আচ্ছা এখান থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূরত্ব কোন দিকে গাড়ি চালাতে হবে। প্রথমত আমরা দিক বের করে নিই। দেখো এখানে ছিল, এখান থেকে নিচের দিকে আসবো। তাহলে আমরা যদি এই দাগ এখান থেকে যদি নিচের দিকে আসি, এটা কোন দিকে আছে আমাদের, সাউথ মানে দক্ষিণ দিক। তাহলে কোন দিকে আসতে হবে, দক্ষিণ দিকে। দেখো এটা আছে উত্তর দিকে, এটা হবে না। পশ্চিম দিকে হবে না। দক্ষিণ দিকে এটা হতে পারে, পূর্ব দিকে। তাহলে একমাত্র এটাই অ্যান্সার। আচ্ছা এবার যদি আমরা সংখ্যাটা মেলাই, কত কিলোমিটার, দেখো এখান থেকে এই পর্যন্ত কত ছিল, 14 কিলোমিটার। আর এটা কত বলেছে, 16 কিলোমিটার, তাই না? এখান থেকে এই পর্যন্ত গেছে। তাহলে এখান থেকে আমি যদি এতটা কেটে বাদ দিই, তাহলে এই ডিস্টেন্স সমান। তাহলে 16 থেকে 14 গেলে পড়ে থাকে 2, তাহলে এটাও 2, তাহলে 2 কিলোমিটার দক্ষিণ দিক। বোঝা গেছে? যখন তুমি দেখছো যে এখানে প্রত্যেকটাতে দেখো কিলোমিটার আলাদা আছে, প্রত্যেকটাতে দিকও আলাদা আছে, তখন আমাকে দুটো বের করার দরকার নেই। তোমার যেটা সুবিধা হচ্ছে, যদি তুমি মনে করো যে আমার কিলোমিটার বের করতে তাড়াতাড়ি করতে পারবো, তাহলে কিলোমিটার করো। আর যদি বলো না আমি দিক নির্ণয়টা তাড়াতাড়ি করে করতে পারবো, যে কোন দিকে যেতে হবে, তাহলে সেটা করবো। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তুমি একটা দিক বের করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, কিন্তু প্র্যাকটিস করার সময় দিক দূরত্ব দুটোকেই বের করবে। এক্সামের কথা বলছি আমি, তখন তোমরা যেটা আগে মনে করবে সেটা করে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নি। কোশ্চেন নাম্বার 14 বলা হয়েছে ইংরাজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি বর্ণগুচ্ছ জোড়ার মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ, একটি আলাদা। মানে এটা বেমানান ব্যতিক্রম বের করতে হবে আর কি, বেমানান যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যখনই ইংরেজি অ্যালফাবেট পেয়ে গেছি, তখনই আমরা কি করব, আমরা এটাকে র্যাঙ্ক বসিয়ে নেব। তাহলে র্যাঙ্ক বসাই। আর এর র্যাঙ্ক কত, 18, ডাব্লিউ 23, এস 19, পি 16। আচ্ছা এবার এটাতে দেখো এল এর র্যাঙ্ক 12, কিউ 17, এম 13, জে 10, এন 14, এস 19, ও 15, কে 11। আচ্ছা এটাকে যদি নিচে করি, পি 16, ইউ 21, কিউ 17, এন 14। ওকে, এ পর্যন্ত হলো। আচ্ছা এবার আমরা দেখে নিই একটা একটা করে। দেখো 16 থেকে 19 কত বেড়েছে, 3 বেড়েছে, তাই না? আচ্ছা এরপরে 10 থেকে 3, এখানেও দেখছি 3 বেশি হয়েছে। 11 থেকে 15, এখানে দেখছি 4 বেশি হয়েছে। আচ্ছা এখানে 14 থেকে 17, এখানেও দেখছি 3 বেশি হয়েছে। তাহলে আমরা দেখো একটা চেক করেই পেয়ে গেলাম, কি হয়ে যাবে, অ্যান্সার সি হয়ে যাবে। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার কারণ প্রত্যেকটাতে কত করে বেড়েছে, এখানে 3, এখানে 3, এটাতেও 3, কিন্তু এখানে একমাত্র কত বেড়েছে, 4 বেড়েছে। বোঝা গেছে? ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 14 ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক। এখান থেকে আমরা এর আগের শিফট গুলোতে বিভিন্ন যে কোশ্চেন ছিল, সেখানে দেখলাম ব্লাড রিলেশনের এই প্যাটার্নটাকেই বেশি ফলো করছে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা থেকে একটা ছবি আসবে, সেই ছবিটা কিভাবে হবে একটুখানি দেখে। বলা হচ্ছে ও @p, তাহলে @ কোথায় আছে, দেখো এরকম জায়গায় আছে @। এখানে বলছে a@b, এর অর্থ এ হলো বি এর ভাই। তাহলে আমরা বলতে পারি পি ও @p, তার মানে ও হলো পি এর ভাই। মেলকে আমরা ত্রিভুজ আর ফিমেলকে গোল, এটা দিয়ে চিহ্নিত করছি। আচ্ছা এবার বলেছে পি প্লাস টি, দেখো প্লাস আছে উপরে, এ প্লাস বি এর অর্থ হলো এ হলো বি এর বোন। তাহলে পি প্লাস টি আমরা বলতে পারি পি হলো টি এর বোন, পি টি এর বোন। ফিমেলটাকে আমরা গোল দিয়ে বোঝালাম। এরপরে বলা হচ্ছে টি হ্যাশ জি, হ্যাশ কোথায় আছে দেখো, এ হ্যাশ বি এর অর্থ এ হলো বি এর বাবা। তাহলে টি হ্যাশ জি আমরা বলতে পারি
টি হলো জি এর বাবা, তাহলে টি হয়ে গেল বাবা কার, জি এর। ওকে, জি মাইনাস ভি, মাইনাস কোথায় আছে দেখো, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, তাহলে আমরা বলতে পারি জি হলো ভি এর স্ত্রী, তাই না? জি হলো কি স্ত্রী কার, ভি এর। দেখো একটা স্বামী স্ত্রীর সম্পর্কে একজন মহিলা তো আরেকজন পুরুষ হবে, সেই হিসাবে একমাত্র আমরা এই একটা সম্পর্কে বোথ সাইডে জেন্ডার মেনশন করতে পারি। তাহলে এখানে কোশ্চেন বলা হয়েছে ও কিভাবে ভি এর সাথে সম্পর্কিত, মানে ওকে ভি কি বলে ডাকবে, ভি এই ওকে কি বলে ডাকবে। দেখো ভি এর স্ত্রী জি, জি এর বাবা, বাবার বোন পিসি, এটা হলো ভাই কাকা, তাহলে এটা হতে পারে স্ত্রীর কাকা বা স্ত্রীর কাকার বাবার ভাই। দেখো অপশন বি তে আছে স্ত্রীর বাবার ভাই, এটাই অ্যান্সার। তাহলে 15 দাগের কোশ্চেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল কি অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। এখানে একটা কোডিং ডিকোডিং করা হয়েছে। দেখো কোডিং ডিকোডিং এর এই যে পুরো বড় বড় করে শব্দ এক একটা লেখা আছে, পরীক্ষায় যখন আমরা এগুলিকে লিখে লিখে করব, যদি তোমরা চোখে দেখেই বের করতে পারো তাহলে খুবই ভালো। আর যদি লিখে লিখে করতে হয় আমাদের পুরো শব্দটা লিখতে আমাদের টাইম লাগবে। আমাদের চেষ্টাটা উদ্দেশ্যটা কি, যে কম সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটাকে দেওয়া, তাই তো? তাহলে আমরা কি করবো, এই প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটারে লিখে নেব, আর যেগুলো আমাদের এখানে সংকেত দেওয়া আছে সেগুলোকে যেভাবে আছে সেভাবেই লিখে নিলাম। তাহলে এখানে বায়ারের থেকে বি, কুইনের থেকে কিউ, হার্টের থেকে এইচ, এভাবে করে নিয়েছি। এবং নিচে দেখো এখানে আরেকটা আছে ড্রাইভ, এইচ এ আর টি এ ইউ এন টি, তাহলে এখানে এইচ আর এখানে এ, এইগুলোকে আমরা বড় হাতের করে নিয়েছি। ওকে, এবার আমাদের এখানে কি আছে, প্রদত্ত সাংকেতিক ভাষায় এইচ কে কি হিসাবে লেখা হয়। দেখো তো এইচ, দেখো এখানেও এইচ আছে এখানেও এইচ আছে, দুটোতে একমাত্র এইচই কমন, এবং দুটোতে কোন সংকেত কমন আছে, ও এস, ও এস কমন আছে। তাহলে এখানে ও এস কোথায় আছে, অপশন ডি তে। তাহলে 16 দাগের সঠিক অ্যান্সার আমাদের কি হয়ে গেল, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। কি বলা হয়েছে, একটা বড় সংখ্যা দেওয়া হয়েছে, বলেছে সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে অধক্রমে সাজানো হয়েছে। দেখো এখানে একটা বড় সংখ্যা দেওয়া আছে এবং এখানে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা ডিজিট যেগুলো আছে সেগুলোকে অধক্রমে সাজাতে হবে, ঠিক আছে? অধক্রম মানে কি, অধক্রম মানে বড় থেকে ছোট, ওপর থেকে নিচের দিকে অধর দিকে যাবে, অধক্রম। তাহলে যদি আমি বড় থেকে ছোট দিকে সাজাই, তাহলে এই সংখ্যাটার সঙ্গে যে নতুন যে সংখ্যাটা বানাচ্ছি তার কতগুলো অঙ্ক বা ডিজিট একই জায়গায় সেম পজিশনে আছে সেটা দেখে নি। তাহলে এখানে সব থেকে বড় আছে কি 9, তারপরে আছে 8, 7 তো নেই, কি আছে 6, তারপরে আছে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এবার এখানটা দেখে নাও, এখানে আমরা দেখছি 6 ওপরে এবং নিচে দু জায়গায় 6 আছে, এবং এখানে দেখো ওপরে এবং নিচে দু জায়গায় 2 আছে। তাহলে কটা অঙ্কের সেম পজিশন আছে, তাহলে দুটো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে 17 দাগের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 18। কি বলা হয়েছে দেখো, প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কি বসবে। একটা অ্যালফাবেটিক সিরিজ দেওয়া হয়েছে, সেই সিরিজটাকে এখানে লেখা আছে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি, দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে তিনটে তিনটে করে এক একটা সেট আছে, তাই না? তিনটে তিনটে করে এক একটা সেট আছে, এবং অপশনগুলো দেখো একটাতে এন, একটাতে কে, একটাতে এন, একটাতে কে। তাহলে দুটোর আগে এন আছে, দুটোর আগে কে আছে। তাহলে শুধুমাত্র এই তিনটে যে সেট সেট করা আছে, তাহলে তার প্রথম অক্ষরটা বের করতে পারলেই আমাদের যে কোনো দুটো অপশন বাদ যাবে। ওকে, তাহলে দেখে নি এখানে কত আছে, 19, 17, 15,
13, তাহলে এরপরে কি হবে 19, 17, 15, 13, 2 2 করে কমছে, তাহলে এর পরেরটা কি হবে 11, 11 কার র্যাঙ্ক? কে এর র্যাঙ্ক। তাহলে দেখো এই যে এন আছে এবং এখানে এন আছে, এই দুটো অপশন কি কাটা। এবার দেখো যে দুটো অপশন আমাদের পড়ে আছে এ আর সি, এখানে ফার্স্টে কে আছে, এখানে ফার্স্টে কে, এখানেও সেকেন্ডে এ, এখানেও সেকেন্ডে এ, তো দুই জায়গাতে কি সেকেন্ডে এ আছে, তাহলে এটা কি বের করার দরকার আছে? একদমই নয়। তারপরে দেখো এখানে এক্স আর এখানে হয়, তাহলে লাস্টেরটা করি। এখানে কত আছে 6 4 2 26, দেখো 6 4 2 26, 6 এর থেকে 2 কমে 4, 4 এর থেকে 2 কমে 2, 2 এর থেকে 2 কমে গেল তো 0 হয়ে গেল, কিন্তু 0 তো ইংরেজি এবিসিডিতে একটাও নেই, তাই তো? তার মানে কি বি এর থেকে কোথায় গেল, জেড এ চলে গেছে, রাউন্ড আকারে চলছে। তাহলে এর আগে কত হয়ে যাবে 26 এর আগে এখানে কত, পরে কত যাবে 24, 24 কার র্যাঙ্ক? এক্স, তাহলে এখানে কি হয়ে যাবে এক্স, কোথায় আছে অপশন সি তে। তাহলে 18 থেকে সঠিক অ্যান্সার কি হয়ে গেল আমাদের অপশন সি। বোঝা গেছে? নেক্সট দেখে নাও, পরের প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন বর্ণ সংখ্যাগুচ্ছটি বসলে ক্রমটি যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ হবে। এখানে বর্ণর সঙ্গে কি দেওয়া আছে, সংখ্যাও দেওয়া আছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা পুরো সেট, এখান থেকে এটা একটা সেট, এখানে একটা সেট, এটা একটা সেট, 10 11 12 13 14, সংখ্যা তো 14 হবে এবং প্রত্যেকটাতে 14 আছে, মানে সংখ্যাটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই এখানে। আচ্ছা, এবার আমরা দেখে নিই প্রথম অক্ষর। দেখো এখানে আর কিউ, কিউ আর, তাহলে এখানেও সেম, প্রথমটা বের করতে পারলে আমি দুটো অপশন কাটতে পারবো। দেখি কি বলা হয়েছে, জে র্যাঙ্ক 10, এল 12, এন 14, পি 16, তাহলে 10 12 14 16 এর পরে কত হয়ে যাবে 18 হয়ে যাবে, তাহলে 18 কার র্যাঙ্ক, আর এর র্যাঙ্ক 18। ওকে, আচ্ছা এবার দেখো আর যে দুটোতে পড়ে আছে, তারপর এখানে আছে বি, এখানে আছে এ, তাহলে দ্বিতীয়টা বের করলে আমার হয়ে যাবে। দ্বিতীয়টা কি আছে দেখো 19 21 23 25, এখানে দেখো 2 2 করে বেড়েছে, 19 21 23 25, এর পরে কত হবে 27, তো ইংরেজি অ্যালফাবেটে কি 27 আছে? নেই তো, তার মানে 26 পর্যন্ত শেষ, 26 এর পরে আবার কি কাউন্ট করবো এ বি সি ডি, তাহলে 27 কার র্যাঙ্ক হয়ে যাবে এর র্যাঙ্ক, তাহলে এখানে আর এর পরে কি হয়ে যাবে এ হয়ে যাবে। তাহলে এখানে এ কোথায় আছে অপশন সি তে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল অপশন সি। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নি, কোশ্চেন নাম্বার 21। আমাদের এই সেকেন্ড, আজকে যে সেকেন্ড শিফট যেটা আমরা আলোচনা করছি, তার টোটাল যে রিজনিং এর 30টা কোশ্চেন, তার মধ্যে আগের ক্লাসে আমরা 1 থেকে 10টা কোশ্চেন করেছি, এই ক্লাসে আমরা 11 থেকে 20 এই 10টা কোশ্চেন করব। আবার পরে আরো বিভিন্ন 25 সালের প্রত্যেকটা চেষ্টা করে প্রত্যেকটা সেটের রিজনিং তোমাদের কমপ্লিট করে দেওয়া। ওকে, তাহলে দেখো আজকের লাস্ট কোশ্চেন এই 20 দাগে কি বলা হয়েছে। এখানে একটা বিবৃতি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেলক দেওয়া হয়েছে। বিবৃতিতে দেখো কি বলা হয়েছে, বলে যে সব গাড়ি হয় ভবন, তাহলে এই মাঝখানেরটা আমরা ধরে নিলাম কি গাড়ি, এই সব গাড়িগুলোকে কি বলা হচ্ছে, এই রেড কালার যেটা দেওয়া আছে ভবন। ওকে, আচ্ছা এরপরে দেখো বলা যে সব ভবন হয় কাগজ, তাহলে রেডটা সব ভবন, সব ভবনকে কি বলা হচ্ছে কাগজ বলা হচ্ছে, সব ভবনকে কাগজ বলা হচ্ছে। আচ্ছা, তাহলে ছবি আমাদের এখানে এটা কমপ্লিট আছে, কাগজের কালারটা কি তোমরা বুঝতে পারছো, এটা সব ভবনকে বলা হচ্ছে কি কাগজ। আচ্ছা, এবার সিদ্ধান্তে কি বলা আছে, কিছু ভবন হয় গাড়ি। দেখো যখন ভেন ডায়াগ্রামের যে ছবির সাহায্যে আমরা সিলেক্টটা করছি বিবৃতি সিদ্ধান্তটা, যদি সবটা অলের ছবি হয়, মানে দেখো এটা অল 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 এরকম হচ্ছে তাই না, অলের ছবি যদি হয় তখন মনে রাখতে হবে ভেতর থেকে যখন বাইরের দিকে যাব তখন হবে সমস্ত। তার মানে দেখো ভেতর থেকে বাইরে আমি বলতে পারি সমস্ত গাড়ি হয় ভবন, সমস্ত ভবন হয় কাগজ। বোঝা গেছে? আবার যদি এর বাইরে অন্য আবার কিছু লেখা থাকতো, ধরো এর বাইরে অন্য কিছু দেওয়া আছে চাঁদ, তাহলে বলতো সমস্ত কাগজ হয় চাঁদ। বোঝা গেছে? তাহলে ভেতর থেকে যখন আমরা বাইরের দিকে যাব তখন কি হয়ে যাবে সমস্ত, সিদ্ধান্ত হয়ে যাবে কি সমস্ত। আর যখন ভিতর থেকে বাইরে থেকে ভেতরের দিকে আসবো, যখন বাইরে থেকে ভেতরের দিকে আসবো তখন হয়ে যাবে কিছু। যেরকম আমরা এখানে বলতে পারি ধরো কাগজ বাইরে ভবন ভিতরে, তাহলে আমি বলতে পারি কিছু কাগজ হয় ভবন। আর বলতে পারি
কিছু ভবন হয় গাড়ি। আবার বলতে পারি কিছু কাগজ হয় গাড়ি। বুঝা গেছে? মানে বাইরের দিক থেকে যত আমি ভেতরের দিকে ঢুকবো তার সিদ্ধান্ত কি হয়ে যাবে, কিছু হয়ে যাবে। আর যখন ভেতর থেকে বাইরের দিকে যাব তখন কি হয়ে যাবে, সমস্ত হয়ে যাবে। তাহলে দেখে নি কি বলা হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে যে কিছু ভবন হয় গাড়ি। কিছু ভবন হয় গাড়ি, অবশ্যই ভবন বাইরে আর গাড়ি ভিতরে। আর এই কিছু শব্দটা কার পাশে আছে, ভবনের পাশে আছে। তাহলে অবশ্যই কি এটা সঠিক হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে দেখো, সব গাড়ি হয় কাগজ। সব গাড়ি হয় কাগজ, অবশ্যই গাড়ি কোথায় আছে, ভিতরে আছে। তাহলে সব, এই যে শব্দটা কার সঙ্গে লেখা আছে, গাড়ির সঙ্গে। তাহলে সব গাড়ি হয় কাগজ, ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, এবং ভেতরে যে শব্দটা লেখা আছে গাড়ি, তার সঙ্গে সব লেখা আছে। তাহলে এটাই কি সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত দেখো 1 এবং 2 দুটোই কিন্তু সঠিক হয়ে গেছে। কোন অপশন আছে দেখো তো, উভয় সিদ্ধান্ত 1 ও 2 অনুসরণ করে, অবশ্যই অপশন সি। তাহলে 20 দাগের কারেক্ট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে 20 দাগের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা এর পরে আরো যে 10টা কোশ্চেন আছে সেটা নিয়ে চলে আসবো।